রাজনৈতিক নয়, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের মামলা, বলেন প্রধানমন্ত্রী। বিদ্যমান মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট। চুয়াডাঙ্গায় মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা 41.5। ধরন ভেদে ওষুধের দাম বেড়েছে 60% পর্যন্ত। বিপাকে সাধারণ রোগীরা, খরচের ভয়ে চিকিৎসা বঞ্চিত 13% মানুষ। এবং আশ্রিত মিয়ানমারের বিজেপি সদস্যরা ফেরত যাবে সোমবার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ফিরতি পথে আনা হবে আটকে পড়া 150 বাংলাদেশিকে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে গণভবনে কৃষক লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা সহ অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় বলেই বিএনপি এখনও কথা বলার সুযোগ পাচ্ছে উল্লেখ করে চলমান সব মামলা দ্রুত শেষ করার তাগিদও দেন শেখ হাসিনা। 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল। তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ, আর এই তাপপ্রবাহ 3 দিন অব্যাহত থাকতে পারে। তাই 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। চুয়াডাঙ্গায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। অসহনীয় গরমে অসহায় খেটে খাওয়া মানুষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। গরমের তীব্রতায় জীবন যেন থমকে যায়। গত কয়েক বছর ধরেই বৈশাখের এই সময়টিতে তাপমাত্রা এরকম থাকে, এবারও সেটির ব্যতিক্রম হয়নি। রোদের ভিতরে লোকজন বেড়াচ্ছে না, আমরা এইভাবে হলে কিভাবে বাঁচবো? চুয়াডাঙ্গা অতিরিক্ত গরমের কারণে আমরা চলাফেরা করতে পারছি না। ফ্যান চালালেও ফ্যানের হাওয়া খুব গরম হচ্ছে। গেল বছর 19-20 এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ। কাছাকাছি সময়ে বৃষ্টি না হলে এবার ভেঙে যেতে পারে রেকর্ড। যেরকম আছে এরকম কম বেশি থাকবে, সেই ক্ষেত্রে তাপপ্রবাহের আওতাটা আরো বাড়তে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সেক্ষেত্রে তাপমাত্রা তীব্রতাটা কিছুটা বাড়তে পারে। গত 3 দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে বলেও জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাঁচতে হলে যাদের নিয়মিত ওষুধ খেতে হয় তাদের এখন হাসপাস অবস্থা। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। ধরন ও কোম্পানি ভেদে দাম বেড়েছে 60% পর্যন্ত। ডলার সংকট ও আমদানি খরচ বৃদ্ধির কথা বলা হলেও অভিযোগ, মূল্য সমন্বয়ে কোম্পানির চাহিদাকে প্রাধান্য দিতেই তৈরি হয়েছে এই বাস্তবতা। যদিও মানুষের ক্রয় ক্ষমতাকেই বিবেচনায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার এমন সংবাদ আলোচনায় এসেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুসারে প্রায় 13% বা 2.5 কোটি মানুষ খরচের ভয়ে চিকিৎসা থেকে দূরে থাকেন, যার পেছনে ওষুধের দামের প্রভাব সবচেয়ে বেশি।
সেই ওষুধের দামই এখন ক্ষণে ক্ষণে বাড়ছে, যা মানুষকে আরো অস্থির করে তুলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ সেক্টরে দামের ক্ষেত্রে যে অস্থিরতা চলছে তা নিয়ন্ত্রণে সরকারের আরো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই ওষুধ এক কোম্পানির 10 টাকা, আরেক কোম্পানির 13 টাকা। মানুষের মধ্যে দুটো ওষুধের মান নিয়েও প্রশ্ন হচ্ছে এবং যে হারে বাড়ছে তাতে কিন্তু আগে দেশে প্রতি বছর চিকিৎসার ব্যয় বাবদ 60 থেকে 70 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যেত। এই হারে বাড়তে থাকলে কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। দেশে মোট 308টি কোম্পানি 27,000-এর বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে। এর মধ্যে কেবল 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট, ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও। একদিকে দাম বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ওষুধের গুণগত মান কমেছে। তদারকির নামে চলছে অর্থ বাণিজ্য, ফলে সব দিক দিয়েই ঠকছে ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, যৌক্তিকতার বাইরে চলে গেছে ওষুধের দাম, যারা প্রভাব পড়েছে রোগ নিরাময়ে। বিভিন্ন গবেষণা দেখা গেছে, যখনই ওষুধের দাম বাড়ে তখন একটা অংশের মানুষ তাদের পরিবারের অন্যান্য জায়গা থেকে টাকা সরিয়ে এই ওষুধের খরচটা বহন করে। এটা অনেক ক্ষেত্রে নিজেদের খাবারের খরচ, বাচ্চার খাবারের খরচ, কোনো কোনো ক্ষেত্রে যখন তারা এটা পারেন না তখন অনেকে ওষুধ বন্ধ করে দেন। ফলশ্রুতিতে উনি স্ট্রোক করে হাসপাতালে এসেছেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিকভাবে আসলে ঘটতে থাকবে। ক্রনিক ডিজিজগুলোতে ওষুধ বন্ধ হয়ে যাওয়ার কারণে, এই মূল্য বৃদ্ধির কারণে, এটা উনি 1 মাস বা 15 দিন ওষুধ খাওয়া বন্ধ থাকার কারণে ওনার দীর্ঘমেয়াদে যে ক্ষতি হবে সেটার মূল্য অনেক বেশি। ওষুধের দাম বাড়ানোর অজুহাত হিসাবে নানা কারণের কথা বলা হলেও মূল্য সমন্বয়ে কোম্পানির চাহিদাই প্রাধান্য পাচ্ছে বেশি। একটা ওমিপ্রাজল 5-6 টাকা দাম পড়ে, ইসোমেপ্রাজল 7-8 টাকা দাম পড়ে, পেন্টোপ্রাজল 7-8 টাকা দাম পড়ে, মানুষের জন্য অনেক ব্যাপার। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ওষুধের মূল্য বৃদ্ধি করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যে ধরনের অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এই ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি করছে, তারা মানুষকে একটা অসহায় অবস্থায় ফেলে দেবে। আমি মনে করি দ্রুত স্বাস্থ্য অধিদপ্তর এবং যারা ফার্মেসি লাইসেন্স দেয় এবং ডিজি ড্রাগ, তারা একত্রে বসে ইমিডিয়েট এটার ব্যবস্থা করা উচিত। সরকারের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সবশেষ তথ্য অনুসারে দেশে বছরে মোট স্বাস্থ্য ব্যয় ৭৭,৭০০ কোটি টাকা। এর মধ্যে কেবল ওষুধের পেছনেই ব্যয় প্রায় ৪২,০০০ কোটি টাকা। ওষুধের পেছনে এই খরচের ৯৭% যায় মানুষের পকেট থেকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশ নয়, বরং বিএনপি নিজেরাই বিপদে আছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে খামার বাড়িতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি কথা বলেন। দেশের অগ্রযাত্রার পথে প্রধান অন্তরায় বিএনপি, এদের অপশক্তিকে রুখে দিতে হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বর্তমান প্রধানমন্ত্রীর হাতেই দেশ ও গণতন্ত্র নিরাপদ বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আমাদের সার্বিক অগ্রগতির পথে প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি। এদেরকে রুখতে হবে। যারা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ আছে, ইনশাআল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত। রাষ্ট্র ক্ষমতা কবজায় নিয়ে শেখ হাসিনা প্রতিশোধের খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গতকাল প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা বাজারের খবর জানেন না, খেটে খাওয়া মানুষ বাজার করতে পারছে না, অথচ মাছ ভাত খাওয়ানোর দাবি করছেন তিনি। অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন। আপনি বলেছেন মাছ ভাতের ব্যবস্থা করেছে, আজকে ডাল ভাত তো হয়েই গেছে,
বিএনপির আমলে নাকি এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রী, আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরান বাজার, আপনি ফকিরাপুর বাজার, বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মিয়ানমারের 285 জন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর সে দেশে আটকে পড়া 150 জন বাংলাদেশিকেও ফিরতি পথে নিয়ে আসা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 22 তারিখেই এটা সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি একথা বলেন। হাসান মাহমুদ এক প্রশ্নের জবাবে আরও বলেন, বিএনপি যদি জনগণের কাছে না যায়, কোনো বিদেশি রাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। দলটির নেতাদের বক্তব্য সার্কাস মাত্র। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে এবং নৌপথে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে। জনগণের কাছে যদি বিএনপি না যায়, কোনো বিদেশি তাদেরকে কোলে করে ক্ষমতা বসিয়ে দিতে পারবে না। এদিকে চলমান সংঘাতের জেরে মিয়ানমার বিজেপির আরও 11 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাতিমারা ঝিরি সীমান্ত পয়েন্ট এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার জিম্মংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে নিরাপদে আশ্রয় দেয়। এর আগে শুক্রবার ভোরে টেকনাফের নাফ নদী হয়ে বিজিবির আরও 13 জন সদস্য এসে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেন। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, এই নিয়ে এখন পর্যন্ত 285 জন বাংলাদেশে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে লাগা আগুন নিভেছে। শুক্রবার দুপুর 1:47 আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো হাসপাতালে রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, রোগীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটে। এ সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুন নির্বাপন করা হয়েছে, তবে এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। এখন আমরা আমাদের যে কাজ পরবর্তী সেই কাজগুলো আমরা এখন করব। আগুনের ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা সব নিচে নেমে আসেন। কেউ কেউ অন্য হাসপাতালেও চলে যান। তবে স্বজনরা বলেন, অক্সিজেন সার্ভিস বন্ধ থাকায় স্বজনদের জীবন হুমকির মুখে আছে। আমার বাচ্চা এখন এখানে দ্রুত কারেন্টের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে কি বাচ্চাগুলি সবগুলো ঘেমে যাচ্ছে, সবাই আইসিইউর পেশেন্ট। বাচ্চা অক্সিজেন পাইতেছে না, বাচ্চা মনে করেন খুবই ভয়াবহ অবস্থা। হাসপাতালটির পরিচালক বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সবাই সুস্থ আছে। প্রত্যেকটা হাসপাতালে একটা ইমার্জেন্সি রেসপন্স টিম থাকে, তারা দ্রুত রোগীগুলোকে, এবং যখন ঘটনাটা ধরা শুরু হয়েছে সাথে সাথে কার্ডিয়াক আইসিইউ থেকে সব রোগীগুলো কিন্তু আমাদের বিভিন্ন আইসিইউতে শিফট করা হয়ে গেছে এবং একটা আতঙ্ক তো তৈরি হয়ে গেছে। এবং প্রত্যেকটা বিছানা রোগীগুলোই কিন্তু আমরা ঠিক মতো অন্যান্য হাসপাতাল প্লাস আমাদের নিজস্ব সিসিএনডি থেকে আমরা ধরেন আমাদের কার্ডিয়াক আইসিইউ থেকে আমরা পিআইসিইউ আছে, আমাদের এইচডিইউ আছে, আমাদের এনআইসিইউ আছে, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু ওখান থেকে আমরা সরাই নিচ্ছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইসিইউর রোগীদের পাশের হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোগীদের ক্ষয়ক্ষতি হয়নি। আমি জাতীয় হৃদরোগে খবর নিয়েছি, সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমি খবর নিয়েছি, পেশেন্ট সবাই ভালো আছে। আগুনের ঘটনায় কোনো গাফলতি থাকলে তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। নতুন তেল আসা পর্যন্ত যাতে দাম না বাড়ে সেদিকে নজরদারির দাবি জানিয়েছেন তারা। এদিকে ঈদের পরে প্রথম শুক্রবারে বেশিরভাগ চালের দাম কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া মাছ ও সবজির বাজার, তবে বাড়েনি ডিম, গরু ও মুরগির মাংসের দাম। বিস্তারিত রেজা খানের রিপোর্টে।
বোতলজাত সয়াবিন তেলের দাম কেজিতে 4 টাকা বাড়ার ঘোষণায় নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাজার জুড়ে। বাজারে দাম কমছে, জ্বালানি তেলের দাম কমলে তো অন্যটার উপরে প্রভাব পড়ে, কস্টিং খরচটা কমে যায়। সেক্ষেত্রে সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়ছে, পরে কালকে আবার দেখি না 10 টাকা না 4 টাকা লিটারে বাড়ছে। কালকে যেটা ঘোষণা হয়েছে ওই ঘোষণা অনুযায়ী মনে করেন মাল দিবে, ওরা বলছে, রাজি হয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে 55 থেকে 60%। অথচ দেশে সয়াবিন তেলের দাম বাড়ায় তৈরি হয়েছে গোলকধাঁধা। ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিবেদন ওখানেও দিছে এইটা 55 থেকে 60% কমার কোনো সুবিধা আমরা পাচ্ছি না, বাড়লে সঙ্গে সঙ্গে বেড়ে যায়, একটু কমলে আর কমে না। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্রেতা বিক্রেতার মাঝে। আমরা উল্টো পথের পথিক ভাই, সব জায়গায় কমছে। আমাদের এখন পেট্রোলের দাম, অক্টেনের দাম তো 80-90 টাকায় আসার কথা। কিছু করার নাই, আমরা তো জিম্মি। এদিকে বেশিরভাগ চালের দাম কেজি প্রতি 1.5 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, জাতভেদে কোনো মাছ কেজিতে 300 টাকা পর্যন্তও বেড়েছে। কিছু মাছ আছে, দেশি মাছ আছে 300-400 টাকাও বেশি, পার কেজিতে 1-1.5 টাকা করে বাড়ছে। ঈদের পর আলু, পেঁয়াজ, রসুন, বেগুন ও পেঁপে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। পাই কেজিতে 10 টাকা, বেগুন 20 টাকা কেজিতে বাড়ছে, আর এমনিগুলো 10 টাকা করে বাড়ছে। নিয়ন্ত্রণটা রাখার দরকার সরকার। ডিম ঈদের আগের দামেই 120 টাকা ডজন, গরুর মাংস 750 টাকা কেজি এবং ব্রয়লার ও কক মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে বাজারে দাম বৃদ্ধির জন্য মিডিয়াকে দুষছেন কেউ। দাম বাড়ায় মিডিয়ায়? জি, ব্যবসা বাড়ে না, সরকার বাড়ে না, ইয়েস মিডিয়া বাড়ায়। সরকার বাজারের লাগাম টানতে না পারলে পরিস্থিতি কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহে ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী। কয়েল স্প্রেতেও নিধন হচ্ছে না মশা। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা। তবে মশা নিধন কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আর এ বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ময়মনসিংহ থেকে রুবায়েত বাপ্পির তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ময়মনসিংহে পাল্লা দিয়ে বাড়ছে মশার দাপট। এতে করে ডেঙ্গু আতঙ্কে রয়েছে নগরবাসী। মশার উপদ্রব থেকে বাঁচতে সিটি কর্পোরেশন নগরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেও মহানগরীর ড্রেনগুলো মশা প্রজননের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রচুর মশা, ছোট ছোট মশা ঘরে টিকা দেয় এবং স্প্রে বা কয়েল জ্বালানোর পরেও মশা যাচ্ছে না। 24 ঘন্টায় মশা থাকে বাড়িতে। মশার বিস্তারিত করতে সিটি কর্পোরেশন থেকে যদি দায়িত্ব নেয় তাহলে আমাদেরকে ভালো হবে। মশার উপদ্রব এবং ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণ থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। মশা অতিরিক্ত ওষুধ উৎপাদিত তো অনেক দেয় সরকারে, দিল্লি কি এটা তো মনে করেন যে সিফা সাফা বই থাকে মরে না, পরে আবার এতে ঘরে উঠতে পারে মশা। এনে মনে করেন আসরে পর দেয়া এনে বসতে পারে না মানুষ, 5টা মিনিট বসতে পারে না, উঠতে থাকে। তবে জনসচেতনতা বাড়ানো সহ নিয়মিত ওষুধ ছেটানো হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মায়। তারা যদি বাড়িতে ফুলের টব বা বিভিন্ন জায়গায় ডাবের খোসা বা পরিত্যক্ত টায়ার টিউব কোথাও যেন পানি জমে না থাকে সেই দিকে তারা জনগণ যদি খেয়াল রাখে এবং আমাদের কর্মীরাও বাড়িতে যে সেটি তাদেরকে সচেতন করার চেষ্টা করছে তাহলে মশক নিয়ন্ত্রণ সম্ভব। মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নগরবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শুষ্ক মৌসুমে উপকূলের লবণাক্ত পতিত জমিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। এর মাধ্যমে উপকূলের কৃষক আমন ধানের পর বিনা চাষে গমের আবাদ করতে পারবেন। একে বড় ধরনের সাফল্য উল্লেখ করে উপকূল জুড়ে গম চাষে সরকারি সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। বরগুনা থেকে সাগর আকনের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। উপকূলের 4,39,000 হেক্টর জমি শুষ্ক মৌসুমে পতিত থাকে। এ সময়ে অনেকটা হাত গুটিয়ে বসে থাকেন কৃষকরা।
এসব জমি গম চাষের আওতায় আসতে গবেষণা শুরু করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। প্রায় 6 মাস গবেষণার পর বরগুনার তালতলীর শারিকখালী এলাকায় রিলে পদ্ধতিতে 20 জন কৃষকের 7 একর জমি গম চাষের আওতায় আনা হয়। গমটা জমিতে ফেলার পর 3-4 দিন পর দেখি কি সুন্দর একটু গজাইছে। গম চাষ করছে, বিনা চাষে খুবই আমরা আনন্দিত। বিজ্ঞানী মৃন্ময় নিয়োগী জানান, এই পদ্ধতিতে 1 বিঘা জমিতে 5,000 টাকা খরচ করে 10 মণ গম পাওয়া যায়, যার বাজার মূল্য 20,000 টাকা। উপকূলের পতিত জমিতে এ পদ্ধতিতে আবাদ করতে পারলে 13 লাখ টন গম উৎপাদন সম্ভব বলে মনে করেন তিনি। পতিত জমিতে বিনা চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল, যেটা শুধুমাত্র ওই কৃষকের লাভ হয়নি, বাংলাদেশের অর্থনীতিতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পতিত জমিতে ফসল ফলানোর এমন দৃশ্যে উৎসাহ বেড়েছে কৃষক সমাজের। কৃষির অফিসাররা যদি আমাকে এরকম একটা সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা করব। এই বছর তো গম দেশে আমরাও দিব, আল্লাহ যদি বাঁচায়। এসব জমিতে গম চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। গমের চাষ এই অঞ্চলে সম্ভব, যেহেতু আমাদের আমন ধান অনেক দেরিতে কাটা যায়। আমার মনে হয় যে কৃষকেরা উদ্বুদ্ধ হবে এবং আগামীতে গমের চাষ বৃদ্ধি পাবে। শুধু বরগুনা নয়, গোটা উপকূলে গম চাষে সরকারি সহায়তার প্রস্তাব সংসদে উত্থাপন করার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। উপকূলীয় অঞ্চলটা হলো এই গম চাষের জন্য একটা উপযোগী পতিত জমি। তো আমি নিশ্চয়ই জাতীয় সংসদে এ বিষয়ে কথা বলবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব। দেশে প্রতি বছর 75 লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 12 লাখ টন, বাকিটা আমদানি করা হচ্ছে। জেসমিন আলম, মোহনা সংবাদ। ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুনের ঘটনার পর বিক্ষুব্ধদের হামলায় নিহত হয়েছেন নির্মাণ শ্রমিক 2 সহোদর। তাদের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন দেওয়ার খবরে স্থানীয়রা সন্দেহবশত একটি নির্মাণাধীন স্কুলের শ্রমিকদের মারধর করে। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাইবান্ধার সাঘাটায় মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান করতে একটি ইউনিয়নের নাম পরিবর্তন করে মুক্তিনগর রাখা হয়েছে। একই সঙ্গে এখানে স্থাপন করা হয়েছে বিজয়ের স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধ জাদুঘর। এর ফলে তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস জানা সহজ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধা সাঘাটা থেকে সোলাইমান আলীর তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ৭১ গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত কয়েকটি চরে সম্মুখ যুদ্ধে অংশ নেন মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল। ১৯৭১-এর ৪ ডিসেম্বর এতে শহীদ হন আব্দুস সোবহান, ওসমান গনি, জাহিদুল ইসলাম বাদল, আফজাল হোসেন ও কাবেজ আলী। এই 5 শহীদ বীরকে শুকনা ইউনিয়নে সমাহিত করা হয়। ১৯৮৫ সালে 5 শহীদের সম্মানে শুকনা ইউনিয়নের নাম পরিবর্তন করে রাখা হয় মুক্তিনগর। এখানে 5 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, তাদের স্মরণে এই নামটা চেঞ্জ করে এটা মুক্তিনগর করা হয়। এখানে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ এবং জাদুঘর এবং মুক্তিনগর হাই স্কুল নির্মাণ করে। আমাদের এখানে ইউনিয়ন পরিষদ আছে, রাস্তা আছে, এই রাস্তাগুলোর জন্য আরো প্রশস্ত হয়, আরো ভালো হয়। মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখতেই ইউনিয়নটিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কিছু উন্নয়নমূলক কাজও আমরা ইতিমধ্যে করেছি। এছাড়াও আরও আমরা দেখব যে কি করা যায় ওখানে, এবং সেই আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা মুক্তিনগর ইউনিয়নটির নামকরণ একটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেন এই মুক্তিযোদ্ধা। 5 জন শহীদের কারণেই এই ইউনিয়নের নাম সগিনা ইউনিয়ন থেকে মুক্তিনগর ইউনিয়ন যেহেতু পরিবর্তন হয়েছে, অনেক কিছু কাজ প্রয়োজন এই ইউনিয়নে, এই সংগঠনের উন্নয়নের সাথে যা করা প্রয়োজন আমি সর্বাত্মক সহযোগিতা করব। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ইউনিয়নে সরকারি সুযোগ সুবিধা বাড়ানোর দাবি সচেতন মহলের। আফরিন পপি, মোহনা সংবাদ।
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার টেকপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সিটি মেয়র, জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। এতে সহায় সম্বল হারানো কয়েকশো পরিবারের মাঝে ফিরে এসেছে স্বস্তি। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম ব্যুরো থেকে বেলাল হোসেনের ক্যামেরায় আফসানা নূরের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আগুনে পুড়ে যাওয়া এই ক্ষতচিহ্ন দেখেই সহজে অনুমান করা যায় সেদিনের ভয়াবহতার কথা। এখনো পুড়ে যাওয়া ঘরবাড়ি, দোকানপাট সবকিছু অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে আছে। নগরীর ফিরিঙ্গি বাজার টেকপাড়া বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে নিঃস্ব কয়েকশো পরিবার। 15 এপ্রিল দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় জমানো টাকা পয়সা, বই খাতা, ঘরের আসবাবপত্র। খোলা আকাশের নিচে এখন আপনারা যদি কোনো রকম যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা পারবো, নাহলে শেষ। বোনের বিয়ের টাকা ছিল 2 লাখ টাকা, তারপর আমার বোনের স্বর্ণ ছিল, সবকিছু পুরো চোরমার হয়ে গেছে। ইন্টার পরীক্ষা দিব সামনে, কিন্তু আমি একটা বই খাতা বের করতে পারি নাই, ইভেন আমি আমার একটা রেজিস্ট্রেশন কার্ডটা পর্যন্ত বের করতে পারি নাই। ঘটনার পর থেকেই সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন সহযোগিতা করে যাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে তাদের মাঝে। গার্মেন্টসে চাকরি করে কয় টাকা বা বেতন পাই, সব বেতন পেয়ে বোনাস পেয়ে সব কিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আমার তো কেউ নাই, আমার মেয়েটা অনেক চিকিৎসা করতে পারবো। আমরা ঘর থেকে কিছুই বের করতে পারি, আমরা শুধুমাত্র বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হয়ে চলে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর নির্মাণ, বই খাতা, খাবার সহ বিভিন্ন সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। কেস টু কেস সেগুলো যাচাই করে ইতিমধ্যে এখানে একটি পরিবারের একটি মেয়ের অপারেশন হওয়ার কথা ছিল, 50,000 টাকা তারা জমিয়েছিল, সেই টাকাটি পুড়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই পরিবারকে 50,000 টাকা নগদ দিয়েছি এবং যাদের বই পুড়ে গেছে বই কিনে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন তারাও এই কাজে, উদ্ধার কাজে এবং সহযোগিতা এগিয়ে এসেছেন। প্রশাসনের সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, এমন প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক নয়, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নি সন্ত্রাসের মামলা, বললেন প্রধানমন্ত্রী। বিদ্যমান মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41.5। ধরন ভেদে ওষুধের দাম বেড়েছে 60% পর্যন্ত। বিপাকে সাধারণ রোগীরা, খরচের ভয়ে চিকিৎসা বঞ্চিত 13% মানুষ। এবং আশ্রিত মিয়ানমারের বিজেপি সদস্যরা ফেরত যাবে সোমবার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ফিরতি পথে আনা হবে আটকে পড়া 150 বাংলাদেশিকে। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।